প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আজকে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তার একটি পোস্ট, যেটি 2019 সালের 22 আগস্ট তিনি করেছিলেন, ফেসবুকে পোস্ট করেছিলেন ডক্টর ইউনূস সম্পর্কে। আমি সেই কথাটি নিয়েই আজকে আলোচনা করব। তিনি কি বলেছিলেন পোস্টে, আমি পোস্টটি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নিন। অতি বৃদ্ধ বয়সেও এত লোভ তার, বিস্ময়সূচক চিহ্ন, রাবিশ। এই কথাটি আজকের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছিলেন কার সম্পর্কে? আজকে যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার সম্পর্কে বলেছিলেন। তাহলে 2019 সালেই তিনি টের পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্ববিখ্যাত, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন 2006 সালে। সেই ডক্টর ইউনূসকে কেন আসিফ সাহেব 2019 সালে বলেছিলেন যে অতি বৃদ্ধ বয়সেও এত বড় লোভ তার, রাবিশ, এই কথা কেন বলেছিলেন? আসুন সেই বিষয়টি আজকে আমি একটু আলোচনা করি। আসিফ নজরুল সাহেব আজকে তার পথ পাল্টেছেন, মত পাল্টেছেন, আজকে তার সেই অবস্থান আর নেই, কিন্তু তিনি কতটুকু সঠিক বলেছিলেন কিনা আমরা যদি দেখি যে 2011 সালে যখন মোহাম্মদ ইউনূস, তার বয়স 71, গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যান পদ, সেই চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব বাঁধল। তখন গ্রামীণ ব্যাংকের নিয়ম ছিল যে 60 বছর বয়সের পরে আর গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে থাকা যাবে না। কিন্তু অলরেডি তো ডক্টর মোহাম্মদ ইউনূস তখন 71 বছর বয়স হয়ে গিয়েছে তার, স্বাভাবিকভাবেই তাকে চেয়ারম্যানের পদ থেকে ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে, যেটা শেখ হাসিনা সেই মুহূর্তে ক্ষমতায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটা মেনে নিতে পারলেন না। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং আদালতে গেলেন। এবং শুধু আদালতে গেলেন তাই নয়, তিনি হিলারি ক্লিনটন, তার মানে যথেষ্ট তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন, তিনি ক্লিনটন ফাউন্ডেশনে অর্থ অনুদান দিয়েছেন। সেই হিলারি ক্লিনটনকে দিয়ে শেখ হাসিনাকে ফোন করালেন যেন তাকে চেয়ারম্যান রাখা হয়, বা এই যে বিভিন্ন মামলা মোকদ্দমা, এই জিনিসগুলো যেন শেখ হাসিনা মিটিয়ে নেন। সেই তদবির করে হিলারি ক্লিনটনকে দিয়ে ডক্টর ইউনূস ফোন করলেন। কিন্তু শেখ হাসিনা, তিনি ছিলেন একবারে অনড়, তিনি কিছুতেই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে ডক্টর ইউনূসকে আর আনতে চাইলেন না। অথচ এই শেখ হাসিনা যদি ধরি 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় যখন ছিলেন, তখন গ্রামীণ ব্যাংকে অনেক সুবিধা দিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোম্পানিকে তিনি অর্থ দিয়েছেন, বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু যেহেতু 2011 সালে এসে আর গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, এই ব্যাপারটিতে শেখ হাসিনা ডক্টর ইউনূসের সঙ্গ দিলেন না, তাই শেখ হাসিনার প্রতি তার রাগ, ক্ষোভ এতটাই হয়ে গিয়েছিল যে তিনি তখন থেকে সেই মেটিকুলাস ডিজাইন করেছেন যে কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং কিভাবে তিনি তার প্রতিশোধ নেবেন। 2024 সালে এসে সেই প্রতিশোধ কিন্তু তিনি কড়াই গণ্ডায় মিটিয়ে নিচ্ছেন। আজ শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা তো দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন, এবং ডক্টর ইউনূস এক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন। আওয়ামী লীগের 3 লক্ষের উপরে কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন এত কম সময়ের মধ্যে। 150 জনের উপরে নেতা, মন্ত্রী, এমপি, মানে প্রাক্তন নেতা, মন্ত্রী, এমপি, তাদেরকে তিনি জেলে পুরে রেখেছেন এই মুহূর্তে। এটাও একটা রেকর্ড এই 10 মাসের শাসনকালে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস 200-র বেশি কর্মকর্তা, পুলিশ অফিসার, মানে সেনা কর্মকর্তা, তাদেরকে তিনি চাকরিচ্যুত শুধু করেছেন তাই নন, তিনি বন্দি করে রেখেছেন। তার মধ্যে অনেক সাংবাদিক রয়েছেন,
বহু সাংবাদিক জেলে রয়েছে, মানবাধিকার লঙ্ঘন করছেন তিনি সাংবাদিকদের, সংবাদ মাধ্যমে তিনি কণ্ঠ রোধ করে রেখেছেন যেন কেউ তার সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে মুখ খুলতে না পারে। জানিয়ে বিশ্বের দুটো খুবই গুরুত্বপূর্ণ ফার্ম তার বিরুদ্ধে আইসিসিতে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সাংবাদিকদের জেলে পুরে রাখা হচ্ছে। এবং যে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে কীভাবে সে বুলডোজার চালিয়ে দেওয়া মতো হচ্ছে, একের পর এক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে, তাদের মব জাস্টিস করা হচ্ছে তার সরকারের ইন্ধনে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক মৃত্যু ঘটছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তিনি কিন্তু কড়াই গণ্ডায় মিটিয়ে নিচ্ছেন। আমি এখানেই বলতে চাইছি যে আসিফ নজরুল যে কথা বলেছিলেন 2019 সালের 22শে আগস্ট, যে এত অতি বৃদ্ধ বয়সেও এত লোভ তার রাবিশ, শুধু লোভ নয়, এত প্রতিহিংসা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 86 বছর বয়স, এই 86 বছর বয়সেও তার মধ্যে যে প্রতিহিংসা, এত লোভ, সত্যিই বিরল। 86 বছর বয়সে মানুষ ক্ষমতা, এই যে তার নিজের সুবিধা নেওয়া, এই জিনিসগুলো মানুষ ভাবে না। অথচ ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় এসে কী করলেন? প্রথমত তার বিরুদ্ধে সমস্ত মামলাগুলো তিনি তার প্রভাব খাটিয়ে সমস্ত মামলা তিনি নিষ্পত্তি করে নিলেন। আইনের নিয়মের সমালোচনা তোয়াক্কা না করে, সমস্ত আইন কানুনকে তোয়াক্কা না করে তার বিরুদ্ধে সমস্ত মামলা তিনি একেবারে নিষ্পত্তি করে দিলেন তার প্রভাব খাটিয়ে। তার কোম্পানির 666 কোটি টাকা কর তিনি মুকুব করে নিলেন। শুধু কর মুকুব করে নিলেন তাই নয়, তার কোম্পানির যেন আগামী 5 বছর কর দিতে না হয় সেটাও তিনি ব্যবস্থা করে নিলেন। এখানেই তিনি ক্ষান্ত হলেন না, তার লোভের সীমা এখানেই থেমে গেল নয়। বিদেশ থেকে যে স্টারলিংক আসবে, সেই স্টারলিংক তার কোম্পানির সঙ্গে জুড়ে দিতে হবে, অর্থাৎ তার কোম্পানি ডক্টর ইউনূসের কোম্পানি সেই স্টারলিংকের সঙ্গে কাজ করবে। এছাড়া বিভিন্ন রকম ব্যবসায়িক সুযোগ সুবিধা তিনি নিয়ে নিয়েছেন এই 10 মাসের মধ্যে। বিদেশে যে মানুষ বিদেশে মানুষ পাঠানো, সে লাইসেন্সও তিনি নিয়ে নিয়েছেন। অথচ তিনি আবার চ্যাথাল হাউজের সাক্ষাৎকারে গিয়ে বলছেন বাংলাদেশের মানুষ নাকি দুর্নীতিগ্রস্ত, সমস্ত সেক্টর দুর্নীতিতে ভরে গিয়েছে, বাংলাদেশের মানুষ নাকি টাকা দিলেই ভোট দিয়ে দেয়। আচ্ছা, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যদি পেটের দায়ে কিছু সংখ্যক মানুষ টাকা দিলে ভোট দেয়ও, সেইটা আপনি সরকার প্রধান হিসাবে সেই দেশের বাংলাদেশের আপনি এটা বিশ্বের মিডিয়াতে বলতে পারেন? আপনি বলতে পারেন বাংলাদেশের কিছু মানুষ হয়তো দুর্নীতি করেন, তাহলে বলতে পারেন যে সমস্ত সেক্টর, সমস্ত মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে? আপনি সেই বাংলাদেশের সরকার প্রধান হয়ে এটা বলতে পারেন? অথচ দেখুন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভেবে দেখুন তো, আপনার কোম্পানি 10 মাসে যা সুযোগ সুবিধা নিয়েছে, কোনো বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান এত কম সময়ের মধ্যে এত সুযোগ সুবিধা নিতে পেরেছেন? পারেননি, ইম্পসিবল। আবার আপনি ডক্টর ইউনূস আপনি লন্ডনে গেলেন, সেখানে কি আপনার ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য। সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে আপনি বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু কেয়ার স্টারমার আপনার সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন, বৈঠক করতে চাননি। কিন্তু এই যে আপনি ব্যক্তিগত একটা সফরে গিয়ে যে হোটেলে থাকলেন, একটা 5 স্টার হোটেল, রাজকীয় হোটেল, সেই হোটেলে 37টি রুম বুক করলেন, যার বিল হলো 4 দিনে বাংলাদেশের টাকায় 3.5 কোটি টাকা। শুধু আপনার 4 দিনের রুম ভাড়া হয়েছে বাংলাদেশের টাকায় 40 লক্ষ টাকা, অর্থাৎ পার ডে নাইট মিলিয়ে 10 লক্ষ টাকা আপনার রুমের ভাড়া। এই যে এত ব্যয়বহুল, এত আড়ম্বর, বাংলাদেশের সাধারণ মানুষের অর্থের, বাংলাদেশের জনগণের টাকায়, যে জনগণ, বহু জনগণ বাংলাদেশের 3 বেলা ঠিকমতো খেতে পাচ্ছে না, কর্ম নেই, বাংলাদেশের মানুষের হাতে অর্থ নেই, জিনিসপত্রের দাম হু করে বেড়ে গিয়েছে। অথচ আপনি বিলাসবহুল একটা সফর করে আসলেন লন্ডন থেকে, আপনার ব্যক্তিগত প্রয়োজনে 3.5 কোটি টাকা শুধু হোটেল বিল, এবার যাতায়াত ভাড়া অন্যান্য খরচ ধরুন 5 থেকে 6 কোটি টাকা শুধুমাত্র আপনার নিজের জন্য খরচ করে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আসিফ নজরুল সাহেব যে বলেছিলেন
যে কথাটি আবার আমি রিপিট করছি, অতি বৃদ্ধ বয়সেও এত লোভ তার রাবিশ। এখন হয়তো ডক্টর ইউনূস সম্পর্কে এই কথা আসিফ নজরুল সাহেব বলবেন না, কিন্তু এই কথাই তো সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2006 সালে নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন। কিন্তু কি শান্তি তিনি প্রতিষ্ঠা করেছেন? তার যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের সাধারণ মানুষকে ক্ষুদ্র লোন দেয় এবং সেই লোন দিতে না পেরে বহু মানুষের গরু ছাগল মানে ঘরের চাল টিন খুলে নিয়ে এসেছে, এরকম বহু রেকর্ড আছে। ঋণ দিতে না পেরে অনেকে আত্মহত্যা করেছেন, এ রেকর্ড আছে। অথচ তিনি পেলেন শান্তিতে নোবেল। অথচ বিশ্বে কোন জায়গায় তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন, তার নজির কোথায় আমরা কেউ জানি না। কেউ জানলে বলবেন যে শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর ইউনূস 2006 সালে, কি শান্তি তিনি প্রতিষ্ঠা করেছেন। অথচ 2024 সালের 5ই আগস্ট যখন তিনি ক্ষমতায় বসলেন, তারপর যদি তিনি বাংলাদেশটিকে একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ঐক্যমত্য গঠন করতেন, একটা বাংলাদেশকে একটা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতি নির্বিশেষে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারতেন, আজ হয়তো মানুষ তাকে সত্যিই মনে করতেন যে হ্যাঁ, তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় নোবেল পেয়েছেন, এটা স্বার্থ। কিন্তু আজ শান্তিতে নোবেল জয়ী সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 2006 সালে পেয়েছিলেন নোবেল, আজকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসার পর 10 মাস যত অশান্তির কারিগর হয়ে দাঁড়িয়েছেন তিনি। ছাত্ররা মব জাস্টিস করেছে তার ইন্ধনে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধুর ভাঙচুর করা হয়েছে তার সরকারের ইন্ধনে, নাহলে সরকারি বুলডোজার সেখানে গেল কি করে? একের পর এক মব জাস্টিস, স্কুল কলেজে স্কুলের শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হয়েছে মব জাস্টিস করে, বিচারকদের মব জাস্টিস করে পদত্যাগ করানো হয়েছে, মানুষকে মানে যেখানে সেখানে মারধর মব জাস্টিস করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট ভাঙচুর, আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর। ডক্টর ইউনূস তো বলেই ফেলেছিলেন ক্ষমতায় যাওয়ার পরপরই সংবাদ মাধ্যমে যে 1971-এর যে চেতনা, মুক্তিযুদ্ধ, এগুলোকে নাকি রিসেট মেরেছে ছাত্রছাত্রীরা, অর্থাৎ মুক্তিযুদ্ধকে তিনি রিসেট মারতে চেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা, 1971-এর স্বাধীনতাকে তিনি রিসেট মারতে চেয়েছেন। এখন তিনি উঠে পড়ে লেগেছেন যে জুলাই সনদ, এখন সেই জুলাই সনদ করে তিনি কি বাংলাদেশের সংবিধানকেও মানে সংবিধানকে নষ্ট করে দিতে চান, সংবিধানকে বাতিল করে দিতে চান? সেটা তো সময়ই বলে দেবে। কারণ 1971 তিনি মেনে নিতে পারেননি, তিনি হৃদয়ে ধারণ করতে পারেননি, মুক্তিযুদ্ধকে তিনি ধারণ করতে পারেননি। এই হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, কান পাতলেই শোনা যায়, তিনি ইসরায়েলকে নাকি 100 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। অথচ বাংলাদেশের বন্যাতে, বাংলাদেশের অভাবে অনটনে সমস্যায় কখনো তিনি অনুদান দিয়েছেন, সাধারণ মানুষের জন্য টাকা ব্যয় করেছেন, এরকম ইতিহাস আমার অন্তত জানা নেই যে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তিনি টাকা দান করেছেন, অনুদান দিয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানলে জানাবেন অবশ্যই যে আপনারা এই বিষয়ে কিছু জানেন কিনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কখনো অর্থ অনুদান দিয়েছেন, টাকা দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, এটা আমার অন্তত জানা নেই। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন বাংলাদেশের শাসন ক্ষমতায়। এবার বুঝুন যে তিনি এই অতি বৃদ্ধ বয়সে যে এত লোভী, যে কথাটি ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন, সে কথাটি কি এখন সার্থকতা পাচ্ছে কি পাচ্ছে না? তার কথা কি তিনি সঠিক বলেছিলেন কি না, এখন ভেবে দেখুন। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।